অরিজিনাল। ও আচ্ছা, ঘনিষ্ঠ ভাতিজা, আপন ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। একটু সাইডে আসেন ভাইয়া। একবারই ও আচ্ছা আচ্ছা। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের এখানে এক ভাইকে পেলাম, মেজর ডালিম সাহেবের বংশের ভাতিজা না? আপনার একটু পরিচয় দেবেন, একটু ডিটেলস বলবেন। আমার নাম মাহবুব আলম লিটন। জি। মেজর ডালিম সাহেব আমার চাচা হয়। চাচা হয়? জি জি জি, আমার বাবার চাচাতো ভাই, আপনি চাচাতো ভাই। আপু চাচাতো ভাই। জি ও জি। আচ্ছা আচ্ছা। উনাদের বাড়ি এলাকায়, উনি আসলে উনার নানার বাড়ি হলো কুমিল্লাতে। ওই হিসাবে মানুষ জানে যে উনাদের বাড়ি কুমিল্লা, কিন্তু উনাদের বাড়িটা এখানেও না। আপনি যদি যেতে চান ওই দিকে উনাদের বাড়িটা পুরান বাড়ি ছিল, বিল্ডিং, মানে ব্রিটিশ আমলে যেরকম জাকজমক রাজকীয় বাড়ি থাকে ওই পাশে বাড়িতে ছিল। নদী ভাঙার পরে বাড়িটা বিলীন হয়ে যাওয়ার পরে উনার বাবা বা উনার চাচা যারা আছে অনেকেই ঢাকা চলে গেছে, আর আমরা কিছু সংখ্যক লোক এই বাড়িতে ওই বাড়িতে বসবাস করতাম। আপনাদের মনে হয় আমাদের কি মানে কিছু 2-3 জন আছে, সবাই আত্মীয় স্বজন পাশাপাশি, কিন্তু ওই জায়গায় মেন বাড়ি ছিল, মানে পুরান বাড়িটা ওই জায়গায় দেখার মতো নাই, কিন্তু ওইটা সমতল ভূমি আছে। নদীতে ভাঙার পরে ওই যে ইট, লাল ইটের দালান যেমন পুরনো যে ছিল ওইরকম ছিল। ওইটা তো প্রায় 100 বছর আগের দেখা যায়। এখন না না ওগুলো না, ওইটা চাষাবাদের জমির মতো। ও চাষাবাদের, ওটা দেখাই তো লাভ না না, চাষাবাদের আপনাদের আত্মীয় সবই তো। জি জি জি, এটা তো আপনাদের ডালিমের একটা সময়। জি জি, এদিকে ওই যে ওইটা আমাদের বাড়ি, ওইটা এখানকারই মনে করেন। বললাম যে কিছু লোক যারা আছে তারা চলে গেছে এবং বেশিরভাগ লোক ঢাকায় থাকে। এবং তার আত্মীয় স্বজন সবচেয়ে বেশি অত মনে করেন প্রায় 30 জনের কম হবে না, প্রায় আমেরিকায় থাকে। ওনার আত্মীয় স্বজন যারা আছে, ভাই, চাচা টাচা, বিভিন্ন ধরনের লোক, মানে ওনাদের আত্মীয় স্বজন বংশটা অনেক বড়ই। কারণ শামসুল হক সাহেব তো বিএনপির প্রতিষ্ঠাতা এমপি ছিলেন। যখন বিএনপি প্রতিষ্ঠাতা, ওনার বাবা শামসুল হক সাহেব বিএনপির প্রতিষ্ঠাতা এমপি ছিলেন। উনি বিএনপি করতো? জি, বিএনপির প্রতিষ্ঠাতা এমপি ছিলেন এই কেরানীগঞ্জের জিয়াউর রহমান সাহেব। তখন উনাকে ডেকে উনাকে বলছেন যে চাচা আপনি আসেন, আপনি এসে আপনি এই জায়গায় আপনি প্রার্থী হন। তখন উনি এখানে প্রার্থী হয়েছে, উনি এমপি নির্বাচিত হয়েছে। এমপি নাকি 2টা এমপি ছিল নাকি? না, একটা এমপি ছিল, উনি পরবর্তীতে মারা গেছে। উনি মন্ত্রী হওয়ার কথা ছিল, তখন যখন হবে তার আগে উনি মারা গেছে। বয়স্ক মানুষ বেশি ছিল, বুঝতেই পারছেন। উনার ছেলে যদি জিয়াউর রহমানের কলিগ হয় বা একই সহযোদ্ধা হয় তাহলে ওই হিসাবে ছিল। ওনাকে চাচা হিসেবে সম্বোধন করতো না? তারপর জি, তারপর উনার নামে মুশফিকুল্লাহ শামসুল হক উচ্চ বিদ্যালয় আছে, যেটা একটা পাড়া ছিল, নিষিদ্ধ পল্লী ছিল। উনি নিষিদ্ধ পল্লীর উৎখাত করে ওখানে একটা স্কুল প্রতিষ্ঠা করছে। ঠিক আছে। তারপরে যে এই রাস্তাটা খাল ছিল, এটা সবাই জিজ্ঞেস করতে পারেন, এটা রাস্তাটা খাল ছিল। এই রাস্তাটা খাল ছিল, এই খালের মধ্যে উনি মাটি ফালাই রাস্তাটা করে দিয়ে গেছে। মাশাআল্লাহ। এই রাস্তাটা উনার অবদান। এটা খাল ছিল, জনগণ কেউ হাঁটতো না, এখান দিয়ে কুকুর বিলায় হাঁটতো, মানুষের বাড়ির উপর না, নামকরণ করা হয় নাই। আপনারা এবার আবেদন করেন, সবাইকে করেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে। না ঠিক আছে, যেমন উনার নামে মুশফিকুল্লাহ শামসুল হক উচ্চ বিদ্যালয় ছিল, ওইটাই তো না, ওইটাই তো মুছে ফেলার জন্য 2 বছর আগে চেষ্টা করছে। 2 বছর যাবত এটা মুছে ফেলার চেষ্টা করছে। ও মাই গড। উনার নাম মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে হয়তো ওইটা আর মুছে নাই। হয়তো তারা চেষ্টা করছে, আওয়ামী লীগ সরকার এসে চেষ্টা করছে। তো এই যে মেজর ডালিম এত বছর পরে লাইভে এসে তার মানে সে যে আত্মপ্রকাশ করলো, আপনারা তো জানতেন যে উনি বেঁচে আছে? হ্যাঁ, আমরা জানতাম যে উনি বেঁচে আছে। হ্যাঁ, আমরা জানতাম উনি বেঁচে আছে, কারণ বীর মুক্তিযোদ্ধা, তারা তো ডাবল মুক্তিযোদ্ধা, একটা 71, একটা 75। আর 75 সৃষ্টি না হইলে তো বিএনপি সৃষ্টি হইতো না। অবশ্যই, তা নাহলে এই শেখ মুজিবের অত্যাচারের মধ্যেই এই দেশটা থাকতো এখনো পর্যন্ত। যেমন শেখ হাসিনার অত্যাচারে দেশটা আছে লং টার্ম, ওই শেখ মুজিবের অত্যাচারেও দেশটা থাকতো, আর অন্য কোনো দল আসতো না। হয়তো জিয়াউর রহমানেরও বিপদ হইতো, হয়তো মেজর ডালিমের বিপদ হইতো। এরা এতদিন মনে করেন মরে পড়ছে, ভূত হয়ে যেত, যে কোনো ভাবে দেখা যায় তাদেরকে বিতাড়িত করাই দিছে। মেজর ডালিম কি নির্দোষ ছিল? মেজর ডালিম নির্দোষ, অবশ্যই নির্দোষ। পরিস্থিতি যেমন এবার বৈষম্য বিরোধীতে মনে করেন মানুষ কি করছে, পুলিশ যখন গুলি করে তখন মানুষ আত্মরক্ষার্থে পুলিশের উপরে ঝাঁপায় পড়ছে। আমি আত্মরক্ষা করার আমার অধিকার নাই, মেজর ডালিম তখন আত্মরক্ষা করছে। তাদের জীবন বাঁচানোর জন্য তাদেরকে বলছে তোমরা সারেন্ডার করো, সে সারেন্ডার করে নাই, তারা গুলাগুলি করতে গেছে। সে তো উল্লেখই করে দিচ্ছে যে ক্রস ফায়ারে সে নিহত হয়েছে। এটা তো তাদের কর্মফল। এখন আমি আপনাকে গেলাম, এখন আমি আইন প্রয়োগকারী সংস্থা, আমি আপনাকে গেলাম যে আপনি আত্মসমর্পণ করেন, করলেন না, আপনি পুলিশের বুকে গুলি করলেন, তা পুলিশ তো আপনাকে গুলি করতে বাধ্য। তার তো সবারই তো আত্মরক্ষার একটা সিস্টেম আছে। তারা তো শেখ মুজিব করে খুন করতে যায় নাই, বলছে আপনার বন্দি করবো, আপনি অপকর্ম করছেন। তো উনি বন্দি না করে উনি তাদের কাছে বন্দি হবো না, উনি দাম্ভিকতার সাথে তাদের সাথে ফেস করতে যে উনি ক্রস ফায়ারে নিহত হয়েছে। এখন মেজর ডালিম সাহেব
উনি কি দেশে আসুক, এটা আপনারা চান না? অবশ্যই চাই, কারণ তারা তো জাতীয় বীর, হ্যাঁ, তারা তো জাতীয় বীর। কারণ সবাই বেশিরভাগ মুক্তিযোদ্ধারা 71-এর মুক্তিযোদ্ধা, আর উনি 75-71 দুইটার মুক্তিযোদ্ধা। আর দেশ স্বাধীন হয়েছে উনার আঙ্গুল কাটা, এটাই তার প্রমাণ। অনেকে বলতে পারে যে এটা অরিজিনাল মেজর ডালিম, আমরা তো জানি যে উনার একটা আঙ্গুল নাই। ও একটা আঙুল নাই? নাই, যখন দেখছি উনার একটা আঙ্গুল নাই তখন এটা ধরিয়ে নিছি যে এটা আমার চাচা, এটাতে কোনো সন্দেহ নাই। ও সেটা দেখা গেছে তো। হ্যাঁ, উনি দেখাইছে যে আঙ্গুল নেই, আমরা সেটা নিজেও জানতাম আঙ্গুল নেই। আমাদের কাছে ছবি আছে। ও আগে থেকেই আঙ্গুল ছিল না? হ্যাঁ, ছবি আছে, আপনি ছবি নিয়ে যান, উনার বাবার ছবি আছে, উনার ছবি আছে আমার কাছে, আচ্ছা, আপনার আমার মোবাইলে আছে, দিব আপনাকে আমি, আচ্ছা, তো দিয়ে আপনি দিয়েন। ছাপিয়ে দেন। আপনি দিয়ে নে, ভিডিওতে আমরা ওটা দেখাই দেবো। হ্যাঁ, দেখাই দেন। কারণ কারণ এই দেশটা সঠিকভাবে পরিচালনা হোক, এটা সবাই চায়। রাইট। উনি বিদেশে জায়গাও কিন্তু বলছে, আর আপনারাও বিভিন্ন বই পুস্তক বা বিভিন্ন যে লেখালেখিতে যারা ওই সময় যুদ্ধ করছে তাদের লেখালেখিতে কিন্তু উঠে আসছে ঘটনা কি। আপনি ধামাচাপা দিলে পারবেন না, ওই লোকগুলো তো মুক্তিযোদ্ধা ছিল। হ্যাঁ, মেজর জলিল একজন নিবেদিত মুক্তিযোদ্ধা ছিল। সে তার বইয়ের মধ্যে উল্লেখ করছে কি ঘটনা করছে। মেজর ডালিম হয়তো বঙ্গবন্ধু হত্যা মামলায় সে আসামি মানলাম, সে নিজেও তো বলছে যে ঘটনা কি করছে। হ্যাঁ। এরপরও যারা যারা ইলিয়াস সাহেবের টকশোতে আইসা বলছে তারাও তো বলছে ঘটনা কি করছে। কেউ কিন্তু কোনো ঘটনা কোনো বানায় বলে নেই, ওই ঘটনা হয়তো একটু হেরফের হইতে পারে, কিন্তু ঘটনা কিন্তু একই ঘটছে। কি ধরনের ঘটনা ঘটছে সেটা কিন্তু কেউ বদলাইতে পারে নাই, না। সেটা আওয়ামী লীগ চেষ্টা করলেও পারবে না। না। কারণ ওই সময় যারা ছিল তারা ওই ঘটনা সম্পর্কে অবগত আছে যে আসলে ওই জিনিসটা কি ঘটছে। শেখ মুজিব তো সবসময় নিজের স্বার্থে করছে, আমি মনে করি তার আওয়ামী লীগের স্বার্থে করছে, সে তো দেশের স্বার্থে করে না। আর ভারত সেটা তো মনে করেন আরো বিশ্রী, তারা তো নোংরা রাজনীতি, আমাদের উপমহাদেশে আশেপাশে যা আছে সব জায়গায় তারা ইনভলভ। তার রটা রাখছেই আশেপাশের সব মানুষরা দমন করা দেওয়ার জন্য। ভারত তো কখনো বাংলাদেশে ভালো চায় নাই, ওরা স্বাধীনতা চাইছে ঠিক আছে, আমাদের পক্ষে কাজ করছে নিজের স্বার্থে, নিজের স্বার্থে করছে। কেন নিজের স্বার্থে করলো? কারণ তারা চাইছে যে আমরা যদি পাকিস্তানকে আলাদা করতে পারি তাহলে পাকিস্তানে কিছু জায়গায় দুর্বল হয়ে যায়। পাকিস্তানি আমাদেরকে অত্যাচার করছে, এটাও নিন্দনীয়, এটাও তাদের ভুল, ভুলের কারণে তারা আমাদেরকে হারাইছে, এটাও তাদের ভুল। কিন্তু ভারত সেই সুযোগটা নিছে। কেন? আপনি যদি আমার উপকার করতে আসেন, খাবার দিতে আসেন, নেন ভাই আপনাকে খাবার দিছি, খাবার দেওয়ার বিনিময়ে কি আপনি আমার কাছে টাকা নিয়ে যাবেন? আপনি আমার কাছ থেকে বাড়ির কাছ থেকে সুবিধা নিবেন? ভারত আমাদেরকে উপকার করছে, উপকার করে তারা কি করলো? অনেক জিনিস লুটে পুটে নিয়ে গেল। কেন লুটে পুটে কেন নিবে? স্বাধীনতার পরে কেন বীর মুক্তিযোদ্ধারা খুন হবে বলেন? এটার পিছনে কে দায়ী আপনি বলেন? তখন তো শেখ মুজিব ক্ষমতায়, শেখ মুজিবুর রহমান তখন পূর্ণ ক্ষমতায়, ওনার কথা স্যার একটা মাসিও নড়ে না, মশাও নড়ে না। তাহলে তখন মানুষ, স্বাধীন দেশের মানুষ কেন আমাদের মুক্তিযোদ্ধারা খুন হইলো বলেন? আপনার কাছে প্রশ্ন দিলাম, বুদ্ধিজীবীরা কেন খুন হইলো বলেন? স্বাধীন দেশে কেন করলো? এখন তো কেউ খুন হয় না, এখন তো আওয়ামী লীগ ছাড়া কোনো লোক খুন হয় না। এখন কোনো লোক খুন হয়, যেটা খুন হয় সেটা অপকর্ম। না না না, সেটা তো একটা চিন্তাই, সেটা একটা পারিবারিক কলহ সেটা, কিন্তু রাজনৈতিক ভাবে তো কোনো লোকের খুন করা হয়নি এখন পর্যন্ত, কেউ করেও নাই। তাহলে বলেন, তাহলে 71-এর পরে প্রেক্ষাপটটা আর এখন প্রেক্ষাপট তো একই রকম, কিছুটা হলে একই রকম। তাহলে এখন খুন হয় না, তখন খুন হবে কেন? বিশিষ্ট নেতারা এখন কি বলছে যে আওয়ামী লীগের লোকে যা আছে তাদেরকে ধরে ধরে খুন করো? আইন আছে, আইনের আওতা সুপর্দ করা হচ্ছে, কেউ তো এটার পক্ষে না। তাহলে কেন? আমরা চাই মেজর ডালিমের মতো বীর সন্তানেরা দেশে থাকুক, এবং আমি অনতিবিলম্বে চাই সরকারের কাছেও দাবি, রাষ্ট্রের কাছেও দাবি, এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছেও দাবি যে উনাদেরকে ফিরিয়ে এনে সম্মাননা দেওয়া হোক, এবং উনারা যে জাতীয় বীর এটা ঘোষণা করা হোক। যেমন উনার বীর উত্তম, উনি বীর উত্তম যে খেতাব, এই খেতাবটাও উনাকে আবার দেওয়া হোক। আওয়ামী লীগ সরকার হয়তো চেষ্টা করছে যে কাগজে কলমে উনাদেরকে বীর উত্তম থেকে বের করে দিতে, কিন্তু বীর উত্তমের ঘটনা এখন আপনি আগের বিচার পরে করতে পারেন না। তখন উনাকে কে দিচ্ছে? শেখ মুজিবুর রহমান নিজে দিচ্ছে। এখন পরবর্তীতে আমি খারাপ হইলাম, এই জন্য আমার আগের, আমি এখন না, আমি বিএ পরীক্ষা খারাপ করছি, এই জন্য কি বলবেন যে আমার মেট্রিকের পরীক্ষাও খারাপ? সেটা তো প্রশ্নই আসে না। তাহলে এইগুলা তো মনে করেন করা যায় না। সে অন্যায় করছে, তার অন্যায় বিচার করতে পারেন, আমি মানলাম করছেন, সেজন্য সে যে মুক্তিযুদ্ধ করছে সেটা তো অনস্বীকার্য না। তাহলে আপনারা ওইটার উপরে কেন প্রতিফলন করবেন? এখন আওয়ামী লীগ কি হচ্ছে? এখন তো আমি কোনো যুদ্ধ না, আওয়ামী লীগের কোনো লোক যুদ্ধ করে নাই। দেখাইতে পারবো যে আওয়ামী লীগের কোনো লোক বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, বীর বিক্রম কোন উপাধি আছে? মেজর ডালিমের ভাই, ছোট ভাই কামরুল হক স্বপন, সে নিজেও একজন বীর প্রতীক, বীর বিক্রম, সরি, সে নিজেও একজন বীর বিক্রম। এবং সিভিলিয়ানদের মধ্যে বীর বিক্রমটাই হলো প্রথম, সবার আগে হলো বীর উত্তম,
সিভিলিয়ানের মধ্যে বীরুত্তম একজন পাইছে, সে হলো কাদের সিদ্দিকী বঙ্গবীর, সে হ্যাঁ। ঠিক আছে। আর তারপরের স্টেজে আছেন বীর বিক্রম যেটা, সেই বীর বিক্রমের মধ্যে সিভিলিয়ানরা পাইছে। সিভিলিয়ানের মধ্যে কামরুল হক স্বপন, উনার আপন সহোদর ছোট ভাই, ও উনি নিজেও পাইছে, উনি নিজেও একদম দুইজন ডাবল মুক্তিযোদ্ধা বাবা, একটা ফ্যামিলিতে। একটা ফ্যামিলিতে। আবার শামসুল হক সাহেব, উনারও কর্মজীবন আছে, উনি একটা মৎস্য ভবন যে আছে, ওই মৎস্য ভবনের ওই মৎস্য ভবনের প্রতিষ্ঠাকালীন উনি ওখানে ছিলেন, উনি ওটার ডাইরেক্টর ছিলেন, পরিচালক ছিলেন মৎস্য ভবনের না? মৎস্য ভবনের। ও, আমরা জানতাম যে উনি ইঞ্জিনিয়ার। না, উনি ওই মৎস্য ভবনের পরিচালক ছিলেন, এবং এই অত্র এলাকায় অনেক মানুষকে উনি চাকরিও দিয়ে গেছেন। লোক ভালো ছিল সেটা বোঝাই যায়। উনি চাকরি দিয়ে গেছেন, উদার মন মানসিকতা ছিল উনার, উনি চাকরি দিয়ে গেছেন। সে ভালো ছিল বিধায় তো এলাকায় স্কুল প্রতিষ্ঠান করছে। এই যে জায়গা জমি যা আছে শুনলাম, সব যারা আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে দিচ্ছে, আর অন্য মানুষের দিয়ে দিচ্ছে। কারণ ওনারা কোনো জমি জমি ভোগও করে না, অনেকে যে কোনো ভাবে হোক কে মনে করেন কেনাকাটা করে নিছে, কেউ যেরকম সুবিধাতেই নিছে। ওনারা তো ইন্টারেস্ট ছিল না এগুলো। না, ওনারা এখানে দেশের জন্য কাজ করতে চাইছে, মানুষের জন্য কাজ করতে চাইছে। কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ আমি আপনার মধ্যে জানাচ্ছি, মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যে উনারা কুমিল্লা ক্যান্টনমেন্টে উনি চাকরি করছে, ওনার নানার বাড়ি কুমিল্লা, কিন্তু উনার জন্মটা, উনার বাপ দাদার জন্মটা এখানে এই কানারচর গ্রামে, এবং উনার বাবা যে এখানকার এমপি ছিল, এটা অনেকে জানে না। আমি তো প্রথম শুনলাম, সেটাই অনেক জানে না, এটা হলো সত্য কথা। এবং এটা আপনি জিয়াউর রহমানের যখন প্রথম নির্বাচন হয়, নির্বাচনে যে উনার এমপি ছিল, এমপি হিসাবে আপনি সার্চ দিলেও পাবেন যে বিএনপির প্রতিষ্ঠাতা এমপি উনি নিজে, আলহাজ শামসুল হক সাহেব, ধানের শীষের মার্কায় প্রথম দিলাম, অনেকেই জানেন। এবং আপনি যেটা পাইলেন সেটা সই শুদ্ধ, এবং শামসুল হক সাহেবের বাবা উনিও একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। উনি নিজেও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। তার দাদা শামসুল হক সাহেবের বাবা মানে মেজর ডালিমের দাদা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, তখন উনার গ্যান্ডারিয়ায় থাকতেন। হ্যাঁ, তারপর উনারও মালিবাগে থাকতেন। হ্যাঁ, উনাদের সম্ভবত এখন আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু উনারা মালিবাগে থাকতেন, শহরেই থাকতেন। মেজর ডালিমরা মালিবাগে থাকতেন, ওখানে পড়াশোনা, ওখানে শোনেন অনেক মানুষ আছে নানার বাড়িতে জন্ম হয় আগের দিনের, ওই হিসাবে অনেকের পরিচিতি, কিন্তু আসলে এটা হলো ভুয়া পরিচিতি। উনার মূল পরিচিতি উনি ভিটা যেখানে তার বাপ দাদা যেখানে বড় হয়েছে, মানে জন্ম সেখানে যেখানে, ওইটা তো তার প্রত্যেক বাড়ি। ওটা তো নানা বাড়িতে কোনো বংশ না, নানা বাড়িতে বড় হইতে পারে, থাকতে পারে, বড় হইতে পারে। আর মানে যে ওইখানে তা না। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে মেজর ডালিম সাহেবের যে আপন চাস্তবাড়ির ছেলে, ভাতিজা আর কি, মেজর ডালিম সাহেবের যে ভাতিজা, তার সাথে আমরা কথা বললাম, তাদের পারিবারিক বিষয় আমরা অনেক জানার চেষ্টা করলাম, ভাইয়ের মুখ থেকে শুনলাম, এবং সে বিষয়টা আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। ভাই মূলত মেজর ডালিমের যে অরিজিনাল ইতিহাস, হ্যাঁ, অজানা যে অরিজিনাল ইতিহাস, যেটা আপনারা অনেকে ভুল জানেন যে ব্যাখ্যাগুলো বা ইতিহাসগুলা, সে অরিজিনাল ইতিহাসটা তুলে ধরছে ভিডিওতে। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।